ইরান ইস্যুতে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে যুদ্ধ বন্ধে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান এবং শুক্রবারে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এর আগে চূড়ান্তভাবে দুপক্ষ চুক্তি সই করার আগে কোনোভাবে এটি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। বহুল প্রতীক্ষিত যে সমঝোতা স্মারক একটি স্বাক্ষর করার বিষয়টি, সেটি নিয়ে দুই পক্ষ একমত হয়েছে এবং সর্বশেষ আজ ভোর রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানানোর পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের উভয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে চূড়ান্তভাবে যুদ্ধটি বন্ধ করার বিষয়ে তারা আগামী 60 দিনের মধ্যে আবার আলোচনায় বসে একটি চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর হবে। তার আগে এই লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এই সমঝোতা স্মারকটি খুব গুরুত্বপূর্ণ। এই গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছিল, গতকাল রবিবার ছিল, এটি স্বাক্ষর হওয়ার একটি আগাম তারিখ তিনি দিয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বিষয়টি নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে কোনো আলোচনা হয়নি বা সিদ্ধান্ত হয়নি। অনেক অপেক্ষা বা প্রতীক্ষার পরে অবশেষে জানতে পারলাম দুই পক্ষ একটি চুক্তিতে উপনীত হয়েছে এই মর্মে যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে তারা আগামী 60 দিনের মধ্যে আবারও বসবে এবং এটি বসে একটিকে ফাইনাল করার আগে তারা কতগুলো প্রিকন্ডিশন এখানে সেট করেছে যে উভয় পক্ষই, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধ ছিল সেই অবরোধটি প্রত্যাহার করে নেবে, পাশাপাশি ইরান হরমুজ প্রণালীটি খুলে দেবে এবং এর পাশাপাশি যেটি আছে ইরানের উপর মার্কিন যে নিষেধাজ্ঞা, বিশেষ করে তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। ইরানের যে জব্দকৃত সম্পদের 50% এটাকে অবমুক্ত করে দেওয়া হবে, যেটিকে করার পরে তারা চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা করবে। ইরান তার আভ্যন্তরীণ বিষয়ে পুরো পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে। লেবাননে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেবাননের উপরে ইসরায়েল আর কোনো হামলা পরিচালনা করবে না, ইত্যাদি কতগুলো অবস্থার মধ্য দিয়ে আমরা মোটামুটি ভাবে ভাবতে পারি যে এতদিন ধরে যে একটি অনিশ্চয়তা ছিল, এই অনিশ্চয়তার আপাত অবসান ঘটলো, যার একটি চূড়ান্ত অবসান ঘটতে পারে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে, যেটি বলা হচ্ছে আগামী 60 এখানে দিনের মধ্যে অন্তর্ভুক্ত দ্বিপক্ষীয় রয়েছে আলোচনা। চুক্তিতে। আপনার কি মনে হয় এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কতটুকু কার্যকর হবে এগুলো? এই অঞ্চলের স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। এখন এই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এই সমঝোতা স্মারকটি যদি পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ চুক্তির দিকে ধাবিত হয়, তাহলে এখানে আপনাকে বুঝতে হবে একটি বিষয় যে এখানে শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্রের সদিচ্ছাই এখানে মুখ্য নয়। এখানে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে ইতিমধ্যে যেটি বলা হয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা চলছিল এই আলোচনায় ইসরায়েলকে পক্ষভুক্ত করা হয়নি এবং লেবাননে ইসরায়েলে হামলা বন্ধ হবে এই মর্মে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়তা দিয়েছে, কিন্তু ইসরায়েল যেহেতু পক্ষভুক্ত নয়, ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। সুতরাং আপাতত যেটি আমরা ভাবতে পারছি, চুক্তিটি জোড়া যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হয়েছে এবং তাদের মধ্যে দ্বিপাক্ষিক যে বোঝাপড়ার একটি সংকট ছিল সেই সংকটের জায়গাটি হয়তো উন্নতি হয়েছে, কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতা বা শান্তি রক্ষার ক্ষেত্রে এটি খুব একটি আশাব্যঞ্জক বলে আমার কাছে মনে হচ্ছে না। কেননা লেবাননে যদি ইসরায়েল তার হামলার পরিচালনা অব্যাহত রাখে, যেটি ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা দিয়ে বলেছে তারা এটিকে অব্যাহত রাখবে, তাহলে ইরানও কিন্তু লেবাননের নিরাপত্তার স্বার্থে বা তার প্রক্সিদের স্বার্থে ইসরায়েলের উপর আবার যদি পাল্টা হামলা চালায়, তাহলে কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য এই চুক্তিটি খুব একটি কার্যকর হচ্ছে না। বরং আমরা এটিকে এমন ভাবে ভাবতে পারি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে আপাতত কোনো হামলা পরিচালনা করা হবে না মর্মে অঙ্গীকার করা হয়েছে এবং অন্যদিকে ইরানের পক্ষ থেকে কিছুটা বিজয়ের একটি ব্যাপার এখানে রয়েছে যে এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞাটি ইরানের উপর ছিল সেই নিষেধাজ্ঞাটির আপাত অবসান ঘটেছে এবং ইরান সেখানে আগামী 60 দিন অন্তত পক্ষে উন্মুক্তভাবে বাণিজ্য করতে পারবে এবং তাদের যে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি তারা আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করে সেটি তারা পুষিয়ে নিতে পারবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে অবকাঠামো ধ্বংস হয়েছে, অবকাঠামো ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদেরকে সাথে নিয়ে $300 বিলিয়ন একটি পরিকল্পনা ফাইনাল করবে আগামী 60 দিনের মধ্যে। এটি ইরানের জন্য একটি বড় নিশ্চয়। এ সহায়তার কথা বললেন, $300 বিলিয়ন সহায়তা দেবে। আপনার কি মনে হয় যে যুদ্ধবিধ্বস্ত ইরানের অবকাঠামো উন্নয়নে এই সহায়তা যথেষ্ট বলে মনে হচ্ছে আপনার কাছে? এই সহায়তা যথেষ্ট নয়। এখন আপনি দেখেন $300 বিলিয়ন কিন্তু কম কথা নয়, অনেক টাকা এখানে। এটি যদি দিন শেষে আমরা যদি দেখি যে এটি বাস্তবতার মুখ দেখে, তাহলে কিন্তু এটি ইরানের জন্য একটি বিশাল বড় সাপোর্ট আমরা ভেবে নিতে পারি। পাশাপাশি যেটি হচ্ছে ইরানের কিছু আভ্যন্তরীণ কিছু রিসোর্স মোবিলাইজেশনের দরকার রয়েছে এবং ইরান যদি তার জব্দকৃত যে সম্পদগুলো আছে তার 50% যেটি বলা হয়েছে অবমুক্ত করে দেওয়া হবে আগামী 60 দিনের মধ্যে, এটিও যদি তারা পায় তাহলে কিন্তু তারা কয়েকশো বিলিয়ন ডলার কিন্তু তারা সেই নিজের ঘরে তুলতে পারবে। পাশাপাশি
পূর্ণাঙ্গ চুক্তি হওয়ার পরে বাদ বাকি যে জব্দকৃত সম্পদ সেটি যদি ফেরত পায় তাহলে আরো কয়েকশো বিলিয়ন ডলার তারা কিন্তু এখানে আয় করতে পারবে। এবং সেই সাথে তারা যে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি করবে বা বিশ্ব বাণিজ্যে যে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, সেইটার মধ্য দিয়ে ইরান যে বর্তমান সময় আছে বা তার আগে যে যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক বা নিষেধাজ্ঞার কবলে ছিল তার চাইতে অনেকটা আর্থিকভাবে খুব একটি ভালো অবস্থায় থাকবে। পুরো বিষয়টি ডিপেন্ড করছে আসলে বাস্তব পরিস্থিতি কোন দিকে যায় সেটির উপরে। বাস্তব পরিস্থিতি কি আদৌ আজকে বর্তমান সময়ে যে দুই পক্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গাটিকে ধরে রাখতে পারবে, নাকি দেখা যাবে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের আগ্রাসী হামলা বা মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে কোনো ধরনের চুক্তি ভঙ্গের মতো কোনো বিষয় আবার ইরানের পক্ষ থেকে আবার আগ্রাসী হয়ে ওঠার মতো কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে, সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এখানে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এখানে কমিটেড থাকতে হবে। এই জায়গাটি কিন্তু আমি মনে করি ইরানের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, সেক্ষেত্রে ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার এই যে প্রতিশ্রুতি আন্তর্জাতিক বাজারে কেমন প্রভাব ফেলবে, বিশেষ করে যদি জানতে চাই যে বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো কিভাবে লাভবান হতে পারে? হরমুজ প্রণালী ওপেন করে দিলে আন্তর্জাতিক তেল বাণিজ্যে ভীষণ রকম একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। আমরা জানি যে এই হরমুজ প্রণালীকে দিয়েই কিন্তু বিশ্বের তেল এবং গ্যাস পরিবহনের 1/5 পরিচালিত হয়ে থাকে। এবং সাম্প্রতিক মাসগুলোতে যেটি হচ্ছিল যে হরমুজ প্রণালী দিয়ে দুই পাশেই অসংখ্য জাহাজ কিন্তু এখানে আটকে পড়েছিল এবং বেশ কিছু জাহাজ কিন্তু আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগে ভারতীয় একটু তেলবাহী ট্যাঙ্কারও এখানে আক্রমণের শিকার হয়েছে। এই সব কিছু মিলে আমরা যদি দেখি যে এখানে বিশ্ব বাণিজ্য একটি বড় স্বস্তি হবে, সারা বিশ্বের মধ্যে যে বাণিজ্যটি অবাধ হবে। তেলের বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছিল, তেলের বাজারের অস্থিরতা কিন্তু অলরেডি কিন্তু স্থিতিশীল হতে শুরু করেছে। আর বাংলাদেশের কথা আপনি বললেন, বাংলাদেশের যে আমাদের বিশ্ব বাণিজ্যের অর্ধেকের বেশি হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হয়ে থাকে। সুতরাং এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি মানে শান্তির বিষয়, স্বস্তির বিষয়। এবং বাংলাদেশের সাথে হরমুজ প্রণালী যেটি হচ্ছে যে হরমুজ প্রণালীর উভয় পাশে বাংলাদেশের জাহাজও কিন্তু আটক অবস্থায় ছিল কিন্তু। সুতরাং এবং এটিকে নিয়ে কিন্তু এর আগে ইরানের সাথে আমাদের বেশ কিছু আলোচনা হয়েছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে। খুব একটি সুবিধা আমরা তখন করতে পারিনি সেই সময়টায়, কিন্তু এখন যেটি হচ্ছে একদম সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজারটি ওপেন হয়ে যাবে। যেটি ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন, এখন জাহাজের ইঞ্জিনগুলোকে আপনারা আবার সচল করুন, বিশ্ব বাণিজ্যকে চালু করুন, এই ধরনের একটি আর্জের মধ্য দিয়ে যেটি আমরা ধারণা করতে পারছি যে কমপক্ষে বিশ্ব বাণিজ্যে তো 1/5 যেটি স্থবির হয়েছিল সেটি তো আপনার ওপেন হয়ে গেলই। আর বাংলাদেশের যেটি ছিল, বাংলাদেশের জন্য আমরা যেটি বলছি হরমুজ প্রণালী ছিল আমাদের অস্তিত্বের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মধ্যে দিয়ে আমাদের বিশ্ব বাণিজ্যের সাথে আমাদের এটি একটি বড় একটি সুবিধা আমরা পাবো। তেলের বাজার বাংলাদেশে আরেকটু চুক্তি নিয়ে আসি যে ইরান যুক্তরাষ্ট্র আপনি বলছিলেন পরস্পরের উন্নয়নের উপর কমিটেড থাকতে হবে, যেহেতু ইসরায়েল এখানে পক্ষভুক্ত নয় এই চুক্তিতে, আপনি বলছিলেন এই চুক্তিকে ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় হিসেবে দেখছে ডানপন্থী যারা নেতা রয়েছেন, এবং চুক্তি মানতে আমরা দেখেছি যে আগেই কিন্তু অস্বীকৃতি জানিয়েছিল ইসরায়েল। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর ভূমিকা কি হতে পারে? নেতানিয়াহুর জন্য ভীষণ একটি কঠিন সময় এখন চলে আসলো। আপনি দেখেন এমনিতেই কিন্তু নেতানিয়াহু আগামী অক্টোবর মাসে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা, সাধারণ নির্বাচন হওয়ার কথা, যেটি ধারণা করা হচ্ছিল সব জায়গা থেকে যে নেতানিয়াহুর হঠাৎ করে এত বেশি আগ্রাসী হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণটি হচ্ছে তার লিকুদ পার্টিকে আগামীতে আবার ক্ষমতায় নিয়ে আসা, এবং যাতে করে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটি যেন বহাল থাকে যে নেতানিয়াহু যা করছেন তা ইসরায়েলের স্বার্থে করছেন, তিনি একজন প্রচন্ড রকম জাতীয়তাবাদী একজন নেতা। কিন্তু আজকে আপনি দেখেন যে নেতানিয়াহুর এই এই চুক্তির মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে কিন্তু নেতানিয়াহুকে কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন নেতানিয়াহুর কারণে এই চুক্তি স্বাক্ষরটি অনেক দেরি হয়েছে, তা না হলে আরো আগে চুক্তি স্বাক্ষর হয়ে যেত। নেতানিয়াহুর উচিত আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকা, তা না হলে ইরান হয়তো তার পারমাণবিক শক্তি সঞ্চয় করে ফেলতো এবং সেটা দিয়ে ইসরায়েলকে 2 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারতো। এখন এই বিষয়টির মধ্যে দিয়ে আমরা যেটি মনে করছি কার্যত ইরানেরই বিজয় হয়েছে, ইসরায়েলের পরাজয় ঘটেছে, যে নেতানিয়াহু নিজে এটার পক্ষ না থাকা সত্ত্বেও তার হয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে দিল যে ইসরায়েল লেবাননে হামলা করবে না। তার মানে এটি দাঁড়াচ্ছে যে ভবিষ্যতে যদি ইসরায়েল লেবাননে হামলা করে তাহলে এর প্রতি উত্তরে যদি ইরান ইসরায়েলের উপর হামলা করে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর কিছু বলার থাকবে না। জি, বুঝতে পেরেছি, আপনার বক্তব্য স্পষ্ট। আমাদের হাতে একেবারেই সময় নেই। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।